আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিলাম, কিন্তু আমি জানতেও পারিনি যে এই বাচ্চা কার আর কে আমার সাথে এই অত্যাচার করেছিল। আমি বাড়িতে শুধু আমার মায়ের সাথে থাকতাম, তাই লজ্জার হাত থেকে বাঁচতে তাকে নিয়ে শহরে চলে এলাম। এরপরে আমার বাচ্চার জন্ম হলে নার্স যখন আমাকে বাচ্চা দেখালো, তখন ওই বাচ্চাকে দেখে আমার চিৎকার বেরিয়ে গেছিল। কেননা ওই বাচ্চা তো আমার। 15 দিন পরেই আমার বিয়ে, আর আমি বিয়ের বাজার করতে আমার মায়ের সাথে বাজারে কয়েকবার চক্কর লাগিয়ে ফেলেছি। গত 1 মাস থেকে বাজারে চক্কর কেটে কেটে ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু হয়তো আজকে আমি ক্লান্তিতে চুর হয়ে গেছিলাম, বা হয়তো খুব বেশি রোদের কারণে আমার মাথা ঘুরছিল। আমার খুব অস্বস্তি শুরু হলে আমি আমার মাকে বললাম, আমার শরীর খুব খারাপ লাগছে, সঙ্গে মাথাও ঘুরছে। এরপরে যখন আমার শরীর বেশি খারাপ হতে লাগলো, তখন মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। মা ভেবেছিল হয়তো গরমের কারণে আমার মাথা ঘুরছে, তাই আমার শরীর খারাপ লাগছে। ডাক্তার আমার চেক আপ করলো আর আমাকে কিছু টেস্ট লিখে দিল। কিন্তু যখন রিপোর্ট আমার সামনে এলো, তখন আমার মাথা আরও ঘুরতে লাগলো। আমার মনে হয়েছিল হয়তো ডাক্তারের কোনো ভুল হয়েছে, না হলে এই রিপোর্ট ভুল। একই অবস্থা আমার মায়েরও ছিল, কিন্তু তবুও সে চোখ বড় বড় করে আমাকে দেখছিল, আর আমার মনে হচ্ছিল যে আমি মাটির মধ্যে ঢুকে যাই। কিছু না করেও আমি অপরাধী প্রমাণ হয়ে গেছি। কষ্ট বুকে চেপে কোনো রকমে বাড়িতে পৌঁছালাম। মা একদম চুপচাপ ছিল। সারা রাস্তা সে একটা শব্দও বলেনি। কিন্তু বাড়িতে আসার সাথে সাথে মা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, পাগল মেয়ে, এটা কি করে ফেলেছিস তুই? কার পাপ তুই নিজের পেটে পালছিস? এখন আমি মাকে কি জবাব দেব? আমি তো নিজেই এই ব্যাপারে কিছু জানি না। আমি কাকে সন্দেহ করব? আমাদের বাড়িতে তো কোনো পুরুষও ছিল না যাকে আমি সন্দেহ করতাম। 2 হাত দিয়ে মাথা চেপে বসে পড়লাম। ডাক্তারের কথা অনুসারে আমি গত 4 মাস থেকে প্রেগনেন্ট। 3-4 ধরনের রিপোর্ট করালাম, কিন্তু সব রিপোর্টে একই কথা ছিল। তাই আমি এটাকে মিথ্যা প্রমাণ করতে পারতাম না। কিন্তু ভাবার মতো বিষয় হলো, আমার সাথে এই সব কিছু কে করেছে আর কখন করেছে? আমি তো এই জিনিসটার ব্যাপারে ঘুণাক্ষরেও জানতে পারিনি। কিন্তু আমার মা আমাকে উল্টোসিধা কথা বলছিল আর কান্না করছিল। আমি বললাম, মা, ভগবানের দিব্যি, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমার এতে কোনো দোষ নেই। আমি তো জানিও না যে আমার সাথে এসব কিভাবে হয়েছে। কিন্তু আমার কথা আমার মা কেন বিশ্বাস করত? সে বলল, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। এটা কোনো ছোট কাজ না যে তোর মর্জি ছাড়া আর তোর অজানা অবস্থায় হয়ে গেছে। আমি আমার মাকে একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার মা কোনো কথাই বিশ্বাস করছিল না। পরের দিন আমার মা আমাকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে গেল, যে কিনা তার চেনা জানা ছিল। সেই ডাক্তারের কাছে গিয়ে আমার মা বলতে লাগলো, দয়া করে আমার মেয়ের অ্যাবর্শন করিয়ে দাও। কিন্তু সেই ডাক্তার বলল, আপনারা দেরি করে ফেলেছেন। আমি পায়েলের পুরো চেক আপ করে নিয়েছি। ওর 4 মাস পূরণ হয়ে গেছে। যদি বাচ্চা নষ্ট করা হয়, তাহলে পায়েলের জীবনের রিস্ক হতে পারে। এখন এর থেকে পিছন ছাড়ানোর কোনো উপায় ছিল না। তার উপরে বিয়ের দিনও কাছাকাছি এসে যাচ্ছিল। আমার হবু স্বামী তো এই কথা জানতে পারলে আমাকে বদনাম করেই ছেড়ে দেবে। আমি আমার মাকে বললাম, আমি বিয়ে করতে চাই না। কেননা আমি শুধু একটাই সমাধান দেখতে পাচ্ছিলাম। কেননা বিয়ের পরে এমনিতেও আমার স্বামী জেনেই যেত, আর ও আমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। এর থেকে ভালো আমি বিয়েই করব না। আমার মা বলতে লাগলো, আমরা না করার কি কারণ বলবো? তারা কারণ জিজ্ঞেস করলে আমরা কি বলবো? বিয়েতে মাত্র 15 দিন বাকি আছে। এত কম সময়ে আমরা হঠাৎ করে বিয়েতে না করতে পারি না। যদি করতে হয়, তাহলে আমাদের কাছে কোনো গম্ভীর কারণ থাকা উচিত। আমরা লোকেদের প্রশ্নের কী জবাব দেব? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই সমস্যার সমাধান কিভাবে বের করব। আমার সাথে কে এই অত্যাচার করেছিল আমি সেটা জানতাম না। তাই নিজেকে এই বদনামের হাত থেকে বাঁচাতে রাতের বেলা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে অন্য শহর কলকাতায় চলে এলাম। এখানে না তো কেউ আমাকে চিনত, আর না তো আমার মাকে। যদিও আমার মা বলেছিল যে আমি বাড়িঘর ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমার জেদের কারণে তাকে মেনে নিতেই হয়, আর আমরা কলকাতায় চলে আসি। আমি পড়াশুনোতে ভালোই ছিলাম, আর আমি চাকরিও করতাম। তাই এখানে একটা ভালো কোম্পানিতে চাকরি জুটিয়ে নিলাম। যে ছেলের সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল, সেই ছেলেও আমার অফিসেই চাকরি করত। ও আমাকে অফিসে দেখেই আমাকে পছন্দ করে আর আমাকে প্রপোজও করে। মা ছাড়া এই দুনিয়াতে আর আমার কেউ ছিল না। যখন আমি মাকে বিবেকের ব্যাপারে বললাম, তখন তারও এই সম্বন্ধে কোনো আপত্তি ছিল না। কেননা বিবেকের মধ্যে এবং ওর পরিবারের মধ্যে কোনো খারাপ ছিল না। আমার মা খুশি মনে সম্বন্ধের জন্য হ্যাঁ করে দিয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমিও বিবেককে পছন্দ করতাম। এভাবেই বিবেকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি এটা বলছি না যে বিবেকের সাথে আমার কোনো পাগলের মতো ভালোবাসা ছিল, কিন্তু ও ভালো আর খুব বুদ্ধিমান টাইপের ছেলে, আর মানুষ হিসেবে খুবই সৎ ছিল। আমার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল,
কিন্তু এখন এসব চিন্তা করে আমি পাগল হতে লাগলাম যে কে আমার সাথে এই অত্যাচার করেছে সেটা আমি জানতেও পারিনি। আমি আমার আগের জীবন চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার কেটে যাওয়া অতীতে এরকম কিছুই ছিল না যে আমি কারো উপরে সন্দেহ করতাম। রাতের বেলা আমি আর আমার মা চলে এসেছিলাম, সেই কারণে দ্বিতীয় দিন বিবেকের ফোন এসেছিল। হয়তো ও আমার বাড়ি থেকে গায়েব হওয়ার কারণ জানতে চাইতো, কিন্তু এই ব্যাপারে আমি কি বলতাম যেটা আমি নিজেই জানি না। আমি শুধু এটাই জানতাম যে ও কখনোই আমাকে এইভাবে স্বীকার করবে না। তাই আমি আমার নম্বর চেঞ্জ করে নিলাম আর পুরনো সিম মোবাইল থেকে বের করে ভেঙে ফেলে দিলাম। আমি খুব বাজেভাবে কান্না করছিলাম, কেননা আমার সুন্দর স্বপ্নের জীবন দুঃখের বাদলে ছেয়ে গিয়েছে, যেটা সরার নামই নিচ্ছিল না। একবার আমার মন করছিল যে আমি বিবেককে সমস্ত সত্যিটা বলে দেই, হতেও পারে ও আমার কষ্টকে বুঝবে। কিন্তু তারপরে আমি আবার চুপ করে গেলাম, কেননা আমি বিবেকের নেচার খুব ভালোভাবেই জানতাম। একবার ও আমাকে কথায় কথায় বলেছিল, পায়েল, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা কখনোই না। আমি বিশ্বাসঘাতক ছিলাম না, কিন্তু না জানি কিভাবে আমি চরিত্রহীন হয়ে গেছিলাম। এসবে আমার মাও এখন অসুস্থ থাকতে লাগলো। এখানে আমি লোকেদের এটাই বলেছিলাম যে আমার স্বামী বিদেশে থাকে, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। আমার মিথ্যা বলতে আর শুনতে খুব খারাপ লাগতো, কিন্তু আমি জানতাম না আমি কার পাপ নিজের শরীরে পালছি। দিন দিন আমার শরীর এখন খারাপ থাকতে লাগলো। এখন আমার নিজে থেকেই ঘৃণা আসতে লাগলো। আমি কান্না করতে থাকতাম আর ঘন্টার পর ঘন্টা ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতাম আর তাকে বলতাম, ভগবান, আমি কি এমন পাপ করেছি যার সাজা আমি এভাবে পাচ্ছি। এদিকে আমার মাও আমার সাথে ঠিকভাবে কথা বলতো না। এর আগে আমার মা আমার সমস্ত কথাই শুনতো, কেননা আমি তার একমাত্র সন্তান ছিলাম। আর আজকে আমি কান্না করে বেড়াচ্ছি। আমি জানতাম না কে আমার ইজ্জত নিয়ে খেলে গেছে। যেমন তেমনভাবে সময় কেটে যাচ্ছিল, আর তারপরে সেই সময়ও এসে গেল যখন আমি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলাম। আমি জানতাম না আমার বাচ্চার বাবাকে, আমি কার সন্তানের জন্ম দিতে চলেছি। এ একটা অবৈধ সন্তান। মেয়েরা কখনোই সেই সন্তানের জন্ম দিতে চায় না যাকে দেখে তার ঘৃণা আসবে। আমারও এই বাচ্চা থেকে ঘৃণা আসতো। আমি ভেবে নিয়েছি যে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই একে অনাথ আশ্রমে দিয়ে দেব, কেননা এই বাচ্চার প্রতি আমার কোনো অনুভবই ছিল না। বরং এই বাচ্চা থেকে ঘৃণা আসতো যে আমার পুরো জীবন শেষ করে দিয়েছে, আমাকে আমার মায়ের নজরে ছোট করে দিয়েছে। এর কারণে আমি নিজেই নিজের সঙ্গে নজর মিলানোর যোগ্য রইলাম না। 4 ঘন্টা কষ্ট সহ্য করার পরে আমি একটা বাচ্চার জন্ম দিলাম। এরপরে যখন আমি সেই বাচ্চার মুখ দেখলাম, তখন আমার হুঁশ উড়ে গেল। বাচ্চার গলায় থাকা সেই কালো রঙের চিহ্ন আমার মাথায় আকাশ হয়ে পড়ল, কেননা এই বাচ্চা তো আমারই। এটা সেই সময়ের কথা যখন আমি অফিসের কাজে অফিসের টিমের সাথে সিমলা গিয়েছিলাম। আমার কাজ ছিল বিল্ডিংয়ের নকশা বানানো, এই কারণে আমি সিমলাতে গিয়েছিলাম। সেখানে একটা হোটেলের নকশা বানাতে হতো, এটাই আমাদের কাজের উদ্দেশ্য ছিল। আমাদের পুরো টিমের জন্য আমাদের বস হোটেলের ঘর বুক করে রেখেছিল। বিবেক আমার সাথে যায়নি, কেননা সেই সময় ওর মা অসুস্থ ছিল। যেদিন আমরা সিমলা পৌঁছালাম, পরের দিন থেকে প্রচণ্ড বরফ পড়া শুরু হয়ে গেছিল। এই কারণে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছিল। এই কারণে কয়েকদিন হোটেলেই বন্ধ হয়ে কাটাতে হলো। সেই সময় বরফ খুব দ্রুত পড়ার কারণে সিমলায় আসা লোকেদের গাড়ি খুব দুর্ঘটনায় পড়ছিল, আর লোকজন গাড়িতেই ঠান্ডার কারণে মারা যাচ্ছিল। লোকের চাপে হোটেলের ঘরও পাওয়া যাচ্ছিল না। সেই সময় আমরা নিজের হোটেলের ঘরে আটকে থেকে গেছিলাম। ঠান্ডা এত বেশি ছিল যে হিটারও কাজ করছিল না। আমার মনে পড়তে লাগলো যে সেই দিন হোটেলে গ্রাহকের ভিড় খুব বেড়ে গেছিল। লোকজন লাখ টাকা ভাড়া দিতেও রাজি ছিল, কিন্তু ঘর ফাঁকা ছিল না। অনেক লোক মানুষত্বের কারণে নিজের ঘরেই লোকেদের থাকতে দিতে শুরু করেছিল, কিন্তু আমি জানতাম না আমার সাথে এরকম জঘন্য খেলা খেলা হতে পারে। এক রাতে আমার ঘরের দরজায় খুব জোরে জোরে ঠকঠক আওয়াজ হলো। ঠান্ডার কারণে আমি কম্বলের ভেতরে কাঁপছিলাম। ঠান্ডার কারণে অনেক কষ্টে সবে আমার ঘুম এসেছিল, তখনই দরজায় টোকার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। অনেক কষ্টে আমি ঘুম থেকে উঠে ঘরের দরজা খুললে সেই হোটেলের এক ওয়েটার আমাকে বলতে লাগলো, একটা ফ্যামিলি খুব কষ্টে এই হোটেল অবধি পৌঁছেছে। তাদের বাচ্চা খুব অসুস্থ, কিন্তু হোটেলের কোনো ঘরই ফাঁকা নেই। যদি আপনি এক রাতের জন্য তাদেরকে এই ঘরে থাকতে দেন, তাহলে এই বাবা মেয়ের উপরে আপনার অনেক বড় দয়া হবে। আমি কিছু সময় তো এটাই ভাবতে থাকলাম যে আমি হ্যাঁ বলবো না না বলবো। যাই হোক, আমি মানুষত্বের কারণে অনুমতি দিয়ে দিলাম। কিছু সময় পরে 30-32 বছরের একটা লোক একটা 5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তাকে খুব টেনশনে লাগছিল। ঘরের মধ্যে এসেই সে নিজের মেয়েকে তাড়াতাড়ি করে বিছানায় শুইয়ে তাকে কম্বল দিয়ে ঢেকে দিল। সেই বাচ্চাটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল, আর সেই লোকটা নিজে একটা মোটা জ্যাকেট পরেছিল। সেই লোকটা আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
যদি আপনি আমাকে এই দয়া না করতেন তাহলে আমার বাচ্চার না জানি এই ঠান্ডায় কি হয়ে যেত। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন সে বলতে লাগলো, আপনি আমার বাচ্চার খেয়াল রাখবেন, আমি কোনো জায়গায় রাত কাটিয়ে নেব। এটা বলেই সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি তার মেয়েকে কম্বল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম আর নিজেও কম্বলের মধ্যে ঢুকে পড়লাম। সেই বাচ্চাটা অজ্ঞানের মতো অবস্থায় ছিল আর আমিও ঠান্ডায় কাঁপছিলাম। তাই আমি সেই বাচ্চা মেয়েটাকে নিজের কোলে নিয়ে নিলাম। সারা রাত এক নাগাড়ে বরফ পড়েছিল আর সকালেও একই ঘটনা চলছিল। ফলে ঠান্ডা এত বেড়ে গেছিল যে নলের জলও জমতে শুরু করে দিয়েছিল। সেই বাচ্চাটা যখন জেগে উঠল তখন আমাকে নিজের কাছে দেখে কিছুটা ঘাবড়ে গেছিল আর আমাকে বলছিল আমাকে আমার বাবার কাছে যেতে হবে। আমি জানতাম না ওর বাবা এই সময় কোথায় আছে। আমার কাছে তো সেই লোকটার নম্বরও ছিল না। আমি বাচ্চাটাকে অনেক বোঝালাম যে তোমার বাবা কিছু সময় পরেই চলে আসবে, কিন্তু সে কান্না করতে লাগলো। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখলাম যাতে ওর বাবাকে ডাকতে পারি, কিন্তু বারান্দা একদম খালি ছিল। আমি অনেক কষ্টে সেই বাচ্চাটাকে চুপ করালাম। এরপরে এক ওয়েটারকে বলে নাস্তা আনালাম, কিন্তু ওর বাবা তখনও ফিরে আসেনি। সকাল থেকে দুপুর হয়ে গেছিল, কিন্তু ওই বাচ্চার বাবার কোনো খবর ছিল না। আমি হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানলাম যে সারা রাত সে এই হোটেলের লবিতে রাখা সোফায় শুয়েছিল, কিন্তু সকালে কোথায় গিয়েছে সেটা সে জানে না। আমি চিন্তায় পড়ে গেছিলাম যে এই বাচ্চাটাকে আমি কিভাবে সামলাবো। অনেক কষ্টে আমি ওকে দুপুরের খাবার খাওয়ালাম। তারপরে ওর কাছে ওর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলাম। তখন ও বলতে লাগলো যে আমার মা আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। আমি আমার বাবার সাথেই দিল্লিতে থাকি আর আমিই সিমলা আসার জেদ করেছিলাম। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, সে আমার কোনো কথাতেই না করে না। এই কারণেই বাবা আমাকে নিয়ে সিমলা এসেছে, কিন্তু বরফের কারণে আমাদের গাড়ি ফেঁসে যায়। অনেক কষ্টে বাবা আমাকে কোলে নিয়ে পায়ে হেঁটে চলতে শুরু করে। ঠান্ডার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ি, আর যখন আমার হুঁশ এলো তখন আমি এখানে আপনার কাছে। আমি হোটেলের স্টাফদের কাছে অনেকবার জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কিছুই বলতে পারল না। সন্ধ্যার সময় সেই লোকটা ফিরে এসেছিল। তাকে দেখে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। মেয়েটা নিজের বাবাকে দেখে খুশিতে লাফিয়ে উঠেছিল আর দৌড়ে নিজের বাবার গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওই লোকটাকে কথা শোনালাম। আমি তাকে বললাম, আপনার ভেতরে একটুও দায়িত্ববোধ নেই। আপনার মেয়ের পুরো দিন কান্না করে করে অবস্থা খারাপ হয়ে গেছে, আর আপনি হোটেল থেকে গায়েব ছিলেন। আমার কথা শুনে লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, ক্ষমা চাইছি, কিন্তু সকালেই আমি জানতে পারি যে রাতে বরফের তুফানে অনেক গাড়ি বরফের নিচে ঢেকে গেছে, আর রক্ষাকারী টিমের তরফ থেকে লোকজনকে সাহায্যের জন্য ডাকা হচ্ছিল। এই কারণে আমি সেখানে চলে গেছিলাম। অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু অনেক লোকের জীবন আমাদের সাহায্যে বাঁচানো গিয়েছে। এটা শুনে আমার রাগ ঠান্ডা হয়ে গেছিল, কেননা সেই লোকটা একটা ভালো কাজে গিয়েছিল। সে লোকেদের জীবন বাঁচানোর কাজ করছিল, আর আমি না বুঝে তার উপরে এত রাগ দেখিয়ে বসেছি। সে আমাকে বলতে লাগলো, আজকে রাতেও এরকমই ঝড়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে। কালকে সকালে হয়তো পরিষ্কার হতে পারে। রাস্তা পরিষ্কার হলেই আমি তাড়াতাড়ি করে ফিরে যাব। আপনাকে আমার কারণে অনেক কষ্ট করতে হয়েছে। সে নিজের সাফাই দিতে লাগলে আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি যেটা করেছেন মানুষকে বাঁচানোর জন্য করেছেন, আর এই বিপদের সময় যদি আমরা একে অপরের সাথ না দেই তাহলে কী লাভ এই মনুষ্যত্বের। আমার কথা শুনে সে অনেকটা রিল্যাক্স হয়ে গেল। সন্ধ্যা অবধি সে আমার ঘরে থাকলো, আমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো, নিজের ব্যাপারেও বলতে থাকলো। সে বলছিল আমার লাভ ম্যারেজ হয়েছিল। আমার মেয়ের জন্মের পরেই আমার বউ অসুস্থ থাকতে শুরু করে। আমার মেয়ে যখন 2 বছরের তখন আমার বউ আমাকে আর আমার মেয়েকে এই দুনিয়াতে একলা ছেড়ে চলে যায়। ওর চলে যাওয়ার পরে আমি কাউকেই আমার জীবনে যুক্ত করতে পারিনি, কেননা আমার ভয় ছিল অন্য কেউ এলে সে আমার মেয়ের সাথে সৎমায়ের মতো আচরণ করবে। সন্ধ্যা হতেই সেই লোকটা আবারও ঘর থেকে বাইরে চলে গেল। ওদিকে ফোনের সিগন্যাল খুব কম আসছিল। আমি ফোনের দিকে নজর দিয়ে দেখলাম কিছু মেসেজ এসেছে। আমি কেমন আছি সেটা বিবেক জিজ্ঞেস করছিল, আর আমার কারণে খুব টেনশনে ছিল, কেননা সিমলার অবস্থার ব্যাপারে ও জানতে পেরেছিল। আমার মাও খুব টেনশনে ছিল, কিন্তু ফোনের সিগন্যাল কম থাকায় আমরা কথা খুব কম বলতে পারছিলাম। আমার সবচেয়ে বেশি চিন্তা আমার মাকে নিয়েছিল। সে আমার কারণে খুব টেনশনে ছিল। সেই বাচ্চাটা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। আমি জানলা থেকে পর্দা সরালাম, যাতে ফোনের সিগন্যাল কিছুটা এসে গেলে আমি আমার মাকে আমার ব্যাপারে বলতে পারি, কিন্তু ফোনের সিগন্যাল না থাকার মতো ছিল। এই সময় হালকা হালকা বরফ পড়া শুরু হয়ে গেছিল। আমি সামনে তাকিয়ে দেখলাম কিছুটা দূরে লোকজন নিজের নিজের মোবাইলে কথা বলছে। আমি ভাবলাম হতে পারে সেখানে সিগন্যাল ভালো আছে, তাই আমিও সেখানে গিয়ে মায়ের সাথে কথা বলে নিজের অবস্থার ব্যাপারে জানাই। তাহলে কমপক্ষে মা রাতের বেলা শান্তিতে ঘুমোতে পারবে, কেননা সে আমার কারণে খুব টেনশনে ছিল।
আর টেনশনে তার বিপি বেড়ে যায়। সে তো আমাকে এখানে পাঠাতেই চাইছিল না, কিন্তু আমি আমার চাকরি হারাতে চাইতাম না। তাই বস যখন এই কাজ দিয়েছে তখন তো করতেই হবে। আমি 3 দিনের জন্য এখানে এসেছিলাম, কিন্তু বরফ পড়ার কারণে আমি ফেঁসে গেছি। আমি আমার চাদর উঠিয়ে গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই সময় রাত 9টা বাজছিল। হোটেলে নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠান্ডার কারণে সবাই নিজের নিজের ঘরে চুপচাপ বসেছিল। আমি হোটেলের বারান্দায় বিছানো দেখছিলাম। অনেক লোক সেখানে ঘুমানোর জন্য বাধ্য হয়েছিল। আমি সেই বাচ্চার বাবাকে কোণাতে শুয়ে থাকতে দেখলাম। আমি ব্যাস এক নজরই তার উপরে দিয়েছিলাম আর সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আমার ব্যাস নিজের মাকে সান্ত্বনা দেওয়ার ছিল। আমি যেখান থেকে এখানে এসেছিলাম সেখানে এত বেশি ঠান্ডা ছিল না, তাই আমি এত ঠান্ডা সহ্য করার অভ্যস্ত ছিলাম না। মোটা জ্যাকেট আর চাদর পরেও আমার ঠান্ডা লাগছিল। যাই হোক, আমি মোবাইল বের করলাম, কিন্তু সিগন্যাল এখানেও খুব কম ছিল। সামনে অনেকটা দূরে কিছু লোক মোবাইলে কথা বলছিল। আমিও সেই দিকে যেতে লাগলাম আর বারবার মোবাইল দেখছিলাম, যাতে সিগন্যাল পেয়ে গেলেই আমি আমার মায়ের সঙ্গে কথা বলে ফিরে আসব। আমি খুব কষ্টেই বরফের মধ্যে হাঁটতে পারছিলাম। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে মায়ের নম্বরে ফোন লাগালাম। সেই সময় ঠান্ডার কারণে আমি কাঁপছিলাম। মা ফোন উঠালো আর বলতে লাগলো, ওখানকার খবর শুনে শুনে আমি ভেঙে পড়েছি। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় হঠাৎ বরফ পড়া শুরু হয়ে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে বরফের গোলা মাথার উপরে পড়তে শুরু হয়েছে। তাই আমি আমার মাকে বললাম, মা ঠিক আছে, আমি আমার ঘরের দিকে যাচ্ছি, কেননা খুব বরফ পড়তে শুরু করেছে। আমি তাড়াতাড়ি ফোন কেটে দ্রুত পায়ে হোটেলের দিকে আগাতে শুরু করলাম। কিন্তু বরফ পড়ার কারণে আমার হাত পা বাজেভাবে কাঁপতে লাগলো। বরফের কারণে এখন আমার হাঁটা চলাও কষ্ট হচ্ছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার শরীরের রক্ত জমে গেছে, আমার হাত পা অবশ হয়ে গেছে। এখন তো আমি শ্বাসও ঠিকভাবে নিতে পারছিলাম না। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘরে পৌঁছে যেতে চাইতাম, কিন্তু এক জায়গায় গিয়ে আমার পা ধসে ঢুকে গেল। আমি নিজেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পা বের হচ্ছিল না। তারপরে আমি সেখানে পড়ে গেলাম। আমার এরকম মনে হচ্ছিল যে ঠান্ডার কারণে এখন আমার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি নিজেকে সেই বরফ থেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু এরকম মনে হচ্ছিল যেন আমার হাত পায়ে কোনো শক্তি বেঁচে নেই। এখন আমার ঠান্ডা সহ্য হচ্ছিল না, আর আমি ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু অসফল ছিলাম। আমার মনে হলো এখন আমি আমার জীবন থেকে হাত ধুয়ে বসব। ফোনে যারা কথা বলছিল সবাই নিজের নিজের ঠিকানার দিকে যেতে শুরু করে দিয়েছিল। এখন আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না, শুধু আমি সেখানে একলা বরফের মধ্যে ফেসেছিলাম। আমার মনে হয়েছিল আমার জীবন ব্যাস এখানেই শেষ। আমার চোখ বন্ধ হয়ে আসছিল, আর কিছু সময় পরেই আমার হুঁশ হারিয়ে গেল। এরপরে যখন আমার হুঁশ ফিরে এলো, তখন আমার পুরো শরীর আগুনের মতো গরম ছিল, আর আমার পুরো শরীরে ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি কাতরাচ্ছিলাম। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে হোটেলের রুমে পেলাম, আর দেখলাম সেই বাচ্চা মেয়েটা আমার পাশে বসে আমার হাতে হাত ঘষছে, আর ওর বাবা মাথা নিচু করে বসে আছে। আমার তো মনে হয়েছিল আমি মরে গেছি। আমাকে কে বাঁচিয়েছে, আর আমি এখানে কিভাবে পৌঁছেছি? আমি যখন ওঠার চেষ্টা করলাম, তখন সেই বাচ্চাটা তার বাবাকে ডেকে বলতে লাগলো, বাবা, আন্টির জ্ঞান ফিরে এসেছে। এই কথা শুনে সেই লোকটা চমকে উঠেছিল। সে হয়তো কোনো গভীর চিন্তায় ডুবেছিল। এরপরে সে উঠে আমার কাছে এলো, আর আমি কেমন আছি জিজ্ঞেস করলো, আর বলল, আমি আপনাকে বাইরে যেতে দেখেছিলাম। আমার মনে হয়েছিল আপনার হয়তো বাইরে কোনো কাজ আছে, তাই আপনি বাইরে যাচ্ছেন। কিন্তু অনেকক্ষণ পরেও যখন আপনি ফিরে আসেননি, তখন আমার চিন্তা হচ্ছিল। এই কারণে আমি আপনাকে খুঁজতে বাইরে গেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বরফের মধ্যে আপনাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আপনাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে আসি। এ কথা বলে সে চুপ হয়ে গেল। আমি তাকে কৃতজ্ঞতা জানালাম, কেননা সে আমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু আমি জানতাম না সেই সময় সে আমার সাথে কি করে ফেলেছিল। 24 ঘন্টা পরে আমার হুঁশ ফিরে এসেছিল। আমি হাসপাতালের বিছানায় বসে আমার নবজাত বাচ্চাটাকে দেখছিলাম। এই বাচ্চাটার চোখ মুখ একদম সেই বাচ্চা আর তার বাবার মতো ছিল। আর সবচেয়ে বড় চিহ্ন এই বাচ্চাটার গলার উপরে থাকা সেই কালো চিহ্ন, যেটা সেই বাচ্চার গলায়ও ছিল আর তার বাবার গলাতেও সেই চিহ্ন ছিল। তার মানে সেই রাতে যখন আমি বেহুশ ছিলাম, তখন সে আমার সাথে এই পাপ করেছিল, তাই আমি জানতে পারিনি। পরের দিন সন্ধ্যায় যখন রাস্তা অনেকটা খুলে দেওয়া হয়, তখন সেই লোকটা আমার সঙ্গে নজর মেলাতে পারছিল না, কেননা সে আমার সাথে রাতের বেলা পাপ করেছিল। তাই তো সে বারবার এটাই বলছিল, আমার ভুল ক্ষমা করে দিও, আমি খুব অসহায় ছিলাম। সেই সময় আমি তার কথা বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল হয়তো সে আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বরফ থেকে উঠিয়ে ঘরে নিয়ে এসেছে, সেই কারণে সে এই কথা বলছে। এরপরে সে নিজের মেয়েকে নিয়ে ফিরে চলে গেছিল, আর আমিও কিছুক্ষণ পরে ফিরে এসেছিলাম, কেননা বরফ পড়ার কারণে প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফিরে আসার পরে বিবেক বিয়ের তাড়াহুড়ো শুরু করে দিল। 4 মাস কিভাবে পার হয়ে গেছিল আমি বুঝতেই পারিনি।
এখন এই বাচ্চাটাকে দেখে আমার সব কিছু মনে পড়ে গেল। আমি এই বাচ্চাটার দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলাম। কীরকম অসভ্য মানুষ ছিল সে। আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, তার মেয়েকে সামলেছিলাম, আর সে আমার অজ্ঞান হওয়ার অবৈধ ফায়দা উঠিয়েছে। এর থেকে তো ভালো ছিল সে আমাকে মরতে দিত, কেননা যে জীবন সে আমাকে দিয়েছিল সেটা আমার কাছে মৃত্যুর থেকেও খারাপ ছিল। হাসপাতাল থেকে বাড়িতে এসে আমি আমার মাকে সমস্ত সত্যিটা বলে দিলাম। আমি জানতাম না সেই লোকটা কে এবং কোথায় থাকে। এমনকি আমি তো তার নামও জানতাম না, যার বাচ্চার মা আমি হয়ে গেছি। এখন আমি আমার জীবনের সাথে সমঝোতা করে নিয়েছি। আমার বাচ্চা কয়েক মাসের হলেই আমি ওকে আমার মায়ের দায়িত্বে রেখে নিজে চাকরি করতে লাগলাম। আমি তাকে অনাথ আশ্রমে দিতে পারিনি। যাই হোক না কেন, 9 মাস অবধি আমি ওকে নিজের পেটে পেলেছি আর মৃত্যুকে ছুঁয়ে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছি। ওর শরীরে আমার রক্ত ছিল, তাই আমি ওকে নিজের থেকে আলাদা করতে পারিনি। কিন্তু সংসার চালানোর প্রয়োজনে আমি ওকে মায়ের দায়িত্বে দিয়ে নিজে চাকরি করতে বেরিয়ে পড়তাম। আমি জানতাম না যে ভাগ্য একবার আবার আমাকে সেই লোকটার সামনে এনে দাঁড় করিয়ে দেবে। একদিন অফিস থেকে বাড়িতে এসে সেই লোকটাকে আমার মায়ের সাথে বসে কথা বলতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার সাথে তার মেয়েও ছিল। তাকে কেমন ছন্নছাড়া মনে হচ্ছিল। তার দাড়িও বড় বড় হয়ে গেছে। আমাকে দেখেই সে দাঁড়িয়ে গেল আর কোনো অপরাধীর মতো মাথা নিচু করে নিল। আমি তাকে কিছু বলতাম, তার আগেই তার মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমি তোমাকে খুব মিস করেছি আন্টি। আমার বাবাও তোমাকে অনেক খুঁজেছে, কিন্তু তুমি না জানি কোথায় হারিয়ে গিয়েছিলে। আমি ওই বাচ্চাটাকে কোনো জবাব দিতে পারিনি। মা আমার কাছে এলো আর বলতে লাগলো, এই লোকটা নিজের ভুলের অনুভব হয়ে গেছে। এ আমাদেরকে খোঁজার জন্য অনেক দিন থেকে এদিক ওদিক দৌড়ে বেরিয়েছে। এখন আমাদেরকে খুঁজে পেয়ে তোর কাছে ক্ষমা চাইতে চায় আর তোকে বিয়েও করতে চায়। এ কথা শুনে আমি একটা ঘৃণার চোখে তার দিকে তাকালাম, আর সে মাথা নিচু করে কোনো অপরাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি তাকে বললাম, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে আমার জীবন বরবাদ করে এখন তোমার নিজের ভুলের অনুভব হয়েছে? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওঠাও নিজের বাচ্চাকে আর এখান থেকে বেরিয়ে যাও। এটা বলে সিক্ত নয়নে আমি আমার ঘরে চলে গেলাম। আমার ভেতরের সমস্ত সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছিল আর আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। বিবেক আমাকে বিশ্বাসঘাতক মনে করেছে, যাকে আমি এই লোকটার কারণে বিয়ের কিছুদিন আগে না বলে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। ওর নজরে আমি একটা বিশ্বাসঘাতক হয়ে গেছি। কিছুক্ষণ পরে সেই লোকটা আমার ঘরে এলো আর আমাকে বলতে লাগলো, পায়েল, একবার আমার কথাটা শোনো। তারপরে যদি তোমার মনে হয় আমি ভুল, তাহলে যা চাও আমাকে শাস্তি দিও। আমি তোমাকে না অবধি বলবো না। চোখ তারও ভিজে উঠেছিল। সে আমার সামনে এসে বসলো। আমি তার সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না, তাই আমি চোখের জল মুছে নিলাম। এরপরে সে বলতে লাগলো, যে রাতে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে আর আমি তোমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম, তখন ঠান্ডার কারণে তোমার শরীর একদম নীল হয়ে গেছিল। আমার কাছে তোমার জীবন বাঁচানোর একটাই রাস্তা ছিল, না হলে তুমি মরে যেতে। আমি তোমাকে চোখের সামনে এভাবে মরতে দেখতে পারছিলাম না, কেননা তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছিলে। আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে, আমি তাকে নিজের চোখের সামনে এভাবে মরে যেতে দেখতে পারছিলাম না। যে কোনোভাবে আমি তোমাকে বাঁচাতে চাইতাম। যদি আমার কাছে তোমার জীবন বাঁচানোর অন্য কোনো রাস্তা থাকতো, তাহলে আমি এই পাপ কখনোই করতাম না। প্রথমে আমি তোমার শরীরকে গরম দেওয়ার সমস্ত রকম চেষ্টা করলাম। তোমার হাতের তলা পায়ের তলা ঘষছিলাম, কিন্তু তোমার শরীর গরম হচ্ছিল না। তাই আমি লাস্ট অপশন হিসাবে নিজের শরীরের গরম তোমাকে দেওয়াতেই তুমি বেঁচেছিলে। বিশ্বাস করো পায়েল, যখন আমি তোমার শরীর থেকে কাপড় আলাদা করছিলাম, তখন আমি নিজের চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমার মনে কোনো খারাপ চিন্তা ছিল না। আমি শুধু নিজের শরীরের গরম দিয়ে তোমার জীবন বাঁচাতে চাইতাম। কিন্তু না জানি সেটা কোন দুর্বল মুহূর্ত ছিল। তোমাকে নিজের শরীরের গরম দিতে দিতে আমি ভটকে গেছিলাম, আর সেই সমস্ত কিছু হয়ে গেছিল যেটা হওয়া উচিত ছিল না। সকালবেলা আমি এই জিনিসটা নিয়ে খুব লজ্জিত ছিলাম, আর আমি অনেক চেষ্টা করার পরেও তোমাকে কিছুই বলতে পারিনি। তাই আমি তোমাকে না বলেই চলে গেছিলাম। কিন্তু এই অপরাধের অনুভব আমাকে শান্তিতে থাকতে দেয়নি। আমি তোমাকে অনেক খুঁজেছি। এরপরে হোটেল থেকে তোমার অফিসের ঠিকানা বের করি, আর তোমার অফিস থেকে তোমার বাড়ির অ্যাড্রেস বের করে যখন তোমার বাড়িতে গেলাম, তখন জানতে পারলাম তোমার বিয়ে হতে যাচ্ছে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করে খুশিতে জীবন কাটাবে, তাই তোমাকে এই সত্যিটা বলে ডিস্টার্ব করতে চাইতাম না। এই কারণেই আমি ফিরে চলে গেছিলাম। কিন্তু কিছুদিন আগেই আমি আমার বন্ধুর সাথে তোমার ছবি দেখি। এরপরে তার কাছ থেকে জানতে পারি যে তোমার ছেলে হয়েছে আর তোমার স্বামী বিদেশে থাকে। বন্ধুর কাছ থেকে এটা শুনে আমার হৃদয়ে শান্তি পেয়েছিল যে তুমি খুশিতে নিজের জীবন কাটাচ্ছ। তারপরেও আমি অনুশোচনায় দগ্ধ হয়ে আমার অপরাধের ক্ষমা চাইতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার মায়ের কাছে সত্যিটা জেনে আমার খুব দুঃখ হচ্ছিল যে আমার কারণে তোমাকে এত কষ্টের সামনে পড়তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বিয়ে করে নাও। আমি আমার বাকি জীবন নিজের অপরাধের দায়িত্ব পূরণ করতে থাকব,
আমাকে সেই অপরাধের থেকে ছুটি পাইয়ে দাও পায়েল, যেটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। সে কান্না করতে করতে আমার সামনে হাত জোর করে নিল, আর আমি হ্যাঁ না করতাম তো কি করতাম। তাই আমি তার জোর করা হাত ধরে নিলাম আর তাকে ক্ষমা করে দিলাম। এরপরে খুবই সাধারণভাবে আমাদের বিয়ে হয়ে গেল, আর আমি নববধূ হয়ে তার বাড়িতে এসে গেলাম। বিয়ের পরে সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল যে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। এখন আমার খুব সুন্দর একটা পরিবার আছে, যেখানে আমার খুব সুন্দর এক ছেলে আর এক মেয়ে আছে, আর অনেক ভালোবাসার স্বামী আছে। তাই আমার আর কি চাই। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।